তো আমরা প্রথমে দেখো মডেল সেট নাম্বার কত আমাদের 14 করব। প্রথম কোশ্চেনটা কি আছে বলো তো, একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 1.4 সেমি হলে পরিসীমা কত। তো আমরা একটা বর্গাকার ছবি এঁকে নেব একটা। দেখো এটা কি একটা বর্গাকার ছবি, অর্থাৎ আমরা জানি যে কোনো বর্গাকার চিত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য কত হবে, একই হবে। যদি তারা বলে দেয় যে একটি বাহুর দৈর্ঘ্য, অর্থাৎ এই বাহুটা যদি একটি বাহুর দৈর্ঘ্য যদি 1.4 সেমি হয়, তাহলে এটা কত হবে 1.4 সেমি হবে, এটা কত হবে 1.4 সেমি, এটা কত হবে 1.4 সেমি। অর্থাৎ চেয়েছে কি আমাদের পরিসীমা। পরিসীমা কথার অর্থ হচ্ছে যে এই বাহুটা এই বাহুটা এই বাহুটা এবং এই বাহুটা, অর্থাৎ চারটা বাহুকে যোগ করে যে উত্তরটা পাওয়া যাবে সেটাকে বোঝে পরিসীমা। অর্থাৎ আমরা বলতে পারি যে এই যে 1.4 সেমি আছে, কটা আছে, চারটে আছে, তাই 4 দিন গুণ করে দেবো, কত হয় 4 × 56, তার মানে 5.6 সেমি। তাহলে আমরা বলতে পারবো যে একটি বর্গাকার ক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য যদি 1.4 সেমি হয়, তাহলে তার পরিসীমা কত হবে 5.6 সেমি হবে। ক্লিয়ার? এখানে আরেকটা প্রশ্ন করে যে ক্ষেত্রফল কত, কি চাইবে ক্ষেত্রফল। যদি ক্ষেত্রফল চাই, ক্ষেত্রফল মানে হচ্ছে যে দুটো জিনিসকে গুণ, মানে পরপর দুটি বাহুকে গুণ করব আমরা। তাহলে বলো পরপর দুটি বাহু কোনটা, এই বাহুটা এই বাহুটা বলতে পারো, কিংবা এই বাহুটা এই বাহুটা বলতে পারো, কিংবা এই বাহুটা এই বাহুটা বলতে পারো। তাহলে যে কোনো দুটি বাহুকে গুণ করে যে রেজাল্টটা পাওয়া যাবে সেটা হচ্ছে ক্ষেত্রফল যে কোনো চিত্রে। তো এই চিত্রে অর্থাৎ বর্গক্ষেত্রের চিত্রে আমাদের ক্ষেত্রফল বের করতে বলতো, তাহলে আমরা কি করতাম যে 1.4 সেমিকে আমরা 1.4 সেমি দিয়ে কি করতাম গুণ করতাম। তাহলে আমরা 1.4 সেমিকে গুণ করলে 196 হতো, কিন্তু যেহেতু দশমিক করার পর এখানে একটার পর আর এই জায়গায় করার পর একটার পর মোট দুটো সংখ্যার পর দশমিক পড়বে, অর্থাৎ এই জায়গায় পড়বে, লিখবো আমরা বর্গ সেমি। অর্থাৎ যদি এর ক্ষেত্রফল চাই, আমরা জানি ক্ষেত্রফল মানে কি ভিতরটা, এই ভিতরটা যদি চাই তাহলে আমরা বলবো যে এর ক্ষেত্রফল হবে 1.96 বর্গ সেমি। আর যদি পরিসীমা চাই তাহলে আমরা বের করলাম পরিসীমা কত, যে 5.6 সেমি আমাদের কত হবে, এটা পরিসীমা হবে। তো ক্লিয়ার এটা না ক্লিয়ার না বলো, কে বুঝতে পারলি বলো। ঠিক, এবার সেকেন্ডে দেখো, সেকেন্ডে বলো কি বলেছে যে দুটি মৌলিক সংখ্যা গসাগু কত। আচ্ছা দুটি মৌলিক সংখ্যার গসাগু চেয়েছে। আচ্ছা মৌলিক সংখ্যা কি আগে জানবো আমরা। আমরা জানি যে মৌলিক সংখ্যা এক কি মৌলিক সংখ্যা, কারণ এককে একদিন গুণ করে একই আসে এক, এবং অন্য একটা সাধারণ উৎপাদক থাকবে, মানে এক থাকতেই হবে এবং অন্য একটা পদ থাকতে হবে, তাকে আমরা বলি মৌলিক সংখ্যা। অর্থাৎ এক যদি থাকে এবং আরেকটা এক যদি বসে তাহলে মৌলিক সংখ্যা বলবো না, কারণ একটা একটা আছেই, কিন্তু এক ছাড়া অন্য একটা সংখ্যা আমার চাই, কিন্তু এক হবে না। তাহলে তা অন্য একটা মানে কত 2 বসালাম, তাহলে 2 একটা কি সংখ্যা বলবো আমরা মৌলিক সংখ্যা। তা 2 মৌলিক সংখ্যা, তারপরে 3 মৌলিক সংখ্যা, তারপরে 4 হবে না। কারণ কেন 4 হবে না বলতো, যে 1 কে গুণ করলে 4 এটা ঠিক, আমি আগে বলেছি ঠিক, কিন্তু এটা যদি আরেকটা ভাঙছে তো দুটো একের অধিক ভাঙলে কিন্তু সেটা মৌলিক সংখ্যা হবে না। তাহলে 2 আর 3 মৌলিক সংখ্যা বলতে পারি, আবার 5 আছে, 7 আছে, 11 আছে, 13 আছে, এইভাবে কিন্তু অনেক মৌলিক সংখ্যা আমাদের আছে। কিন্তু কি বলেছি দেখো দুটি মৌলিক সংখ্যা, যে কোনো তুমি দুটি মৌলিক সংখ্যা নিতে পারবে, যে কোনো তুমি বলো যে আমি 2 নেবো একটা মৌলিক সংখ্যা, আমি 13 নেবো নিতে পারো, তুমি বলতে পারো 3 নেবো এখানে 7 নেবো সেটা বলতে পারো। তো যে কোনো দুটি মৌলিক সংখ্যা আমরা চুজ করবো। তোমরাই বলো যে এই যে 2, 3, 5, 7, 11, 13 আরো অনেক আছে, তো এই কটার সংখ্যার মধ্যে আমরা যে কোনো দুটি সংখ্যা নেবো। কি নেবো আমরা, যে 2, 3 নিয়ে, আচ্ছা 2, 3 নেওয়া হলো, তাহলে এদের কি বলেছে গসাগু। দেখো যদি গসাগু করি এরা কিন্তু দুটোই কিন্তু একই নয়, একই কি একই নয়। তাহলে এটাকে একসঙ্গে গুণ করলে একের সঙ্গে 2 গুণ করলে 2, এটার সঙ্গে 1 গুণ করলে কত হয় 3। তাহলে এই দুটোর মধ্যে সাধারণ উৎপাদক কোনটা 1, তাহলে গসাগু কত হবে 1, তাহলে এর গসাগু হবে 1। আর একটা জিনিস এক্সাম্পল দেখো, যদি 5, 7 নিই আমি, তো 5 কে 5 আর 7 কে 7, সাধারণ উৎপাদক কত 1, তাহলে গসাগু কত হবে 1। যদি 13, 11 নিয়ে, তো 1 গুণিত 11, 1 গুণিত 13, সাধারণ উৎপাদক কত হয়। তাহলে এখানে কি বোঝা গেল যে যে কোনো মৌলিক সংখ্যা নেই না কেন তাদের গসাগু সবসময় একই হবে। ক্লিয়ার এটা?
তাহলে আমরা কি বুঝলাম যে দুটি মৌলিক সংখ্যার গসাগু কত হবে? দুটি মৌলিক সংখ্যার গসাগু সবসময় একই হবে, অন্য কোনো সংখ্যা হবে না। তুমি যে কোনো সংখ্যা নাও না কেন তোমার সব ক্ষেত্রেই একই আসবে। ঠিক ক্লিয়ার? হ্যাঁ, এবার যদি এই জায়গায় প্রশ্ন করে যে দুটি মৌলিক সংখ্যার লসাগু দেয়, অনেক ক্ষেত্রে লসাগু দিবে তোমাকে, তাহলে গসাগুর জায়গায় তোমাকে বসিয়ে দিলে যে এর লসাগু কত বের করো তো কত হয়, সে একইভাবে আমরা করবো। দেখো তো আমরা দুই সংখ্যা নিই, তো 2 3 5 7 আচ্ছা 11 এইভাবে চললো আমাদের। আচ্ছা তুমি বলো যে কোনো দুই সংখ্যা নেবো আমি, 2 আর 3 নিলাম আমি, হলো? তাহলে 2 কে ভাঙলে কি হয়? 1 × 2 1 × 3। যখন আমরা লসাগু করব তখন আমরা সবকে গুণ করব, অর্থাৎ বেশি গুণ করব। আমরা কি সাধারণ উৎপাদক কত পেলাম? 1 পেলাম, তাহলে 1 পেলাম। তারপর কত আছে আমাদের? 2 পেলাম। তারপর কত আছে আমাদের? 3 পেলাম। অর্থাৎ এই 3টাকে গুণ করলে কত হয়? 6 হয়। তাহলে আবার দেখো এই দুটি সংখ্যা গুণ করলেও কত আসছে? 6 হয়েছে। আবার যদি এই সংখ্যা দুটিকে গুণ করি আমি, কত হয়? 35 হয়। এবং এদের লসাগু করলেও কত হবে আমাদের? 35 হবে। অর্থাৎ লসাগুর ক্ষেত্রে কি হয়েছে? দুটি মৌলিক সংখ্যার গুণফল হচ্ছে। দেখো আমরা এই দেখো 6 এলো, দেখো গুণ করে 6 এসছে। আবার যদি এটা বের করো তাহলে আমাদের লসাগু হচ্ছে 35, আবার গুণ করলো 35। অর্থাৎ আমরা বলতে পারবো যে লসাগু বের করার নিয়ম হচ্ছে যে মৌলিক সংখ্যা যদি বলা হয়, মৌলিক সংখ্যা কি হবে? গুণফল। ঠিক আছে, তো আমরা লিখে দেবো দুটি মৌলিক সংখ্যার গুণফল। ঠিক আছে, তার গুণফলটা হবে কি? লসাগু। এবং সাধারণ উৎপাদকটা যদি হবে সেটা হবে গসাগু। গসাগু সব ক্ষেত্রে এক হবে, আর লসাগু সব ক্ষেত্রে কি হবে? গুণ হবে। এই দুটো জিনিস মনে রাখতে হবে। হ্যাঁ, এবার দেখো আরেকটা কোশ্চেন। কি কোশ্চেন আছে গো? একটি আয়তঘনের প্রান্তিক সংখ্যা কত? একটা আয়তঘন, আমরা একটা আয়তঘন আঁকবো। আমরা আঁকি, আমরা আয়তঘন। তোমরা সবাই আঁকতে জানো তো আয়তঘন। দেখো আঁকলাম, আমরা একটা আয়তঘন আঁকছি খুব সুন্দর করে। দেখো তাহলে আমরা অ্যাড করে দিলাম এটা ইট একটা কি? একটা আয়তঘন, বা একটা টেবিল, বাক্স, এগুলো প্রত্যেকে কি বলা হয়? একটা আয়তঘন। আচ্ছা, প্রান্তিক মানে ধার সংখ্যা, এজ, ধার কত? আচ্ছা একটা ইটের ধার কত বলো তো? একটা ইট ধার ভালো দেখো, দেখো এ একটা ধার, এ একটা ধার, একটা ধার, একটা ধার। উপরে কখন ধার? একটা, দুটো, তিনটে, চারটে। উপরে যে ধার হলো। আচ্ছা নিচে কত ধার হবে? চারটে। একটা, দুটো, তিনটে, চারটে। তাহলে নিচে এই যে গ্রাউন্ডে আমাদের কটা হলো? চারটে হলো। আর আপে মানে ওই উপরটায় কত হলো? চারটে, 8টা হলো। ঠিক, এবার দেখো এ একটা আছে, কটা হলো? 9টা হলো। এ একটা আছে, 10টা হলো। এ একটা আছে, 11। এটা আছে একটা 12। বোঝা জিনিসটা? তাহলে এর ধার কটা? 12টা। অর্থাৎ প্রান্তিক কটা? তাহলে আমাদের ধারও বলতে পারে, প্রান্তিক বলতে পারে, বা এজ বলতে পারে। ঠিক আছে, তো আমাদের আয়তঘন বলো বা ঘনক বলো, আমাদের সবসময় ধার কটা হবে? 12টা। তাহলে আমাদের ধার সংখ্যা হলো আমাদের কত? 12টি হবে ধার সংখ্যা। এবারে এখানে একটা জিনিস বলে, তল সংখ্যা কত? তল, তোমার তল চাই। দেখো তল, যদি তোমাকে বলতো তল বের করো তো, তল কটা? আচ্ছা একটা ইটের তল কটা বলো তো? একটা ইটের তল বলো ভালো করে, মনে করো তল কটা? হ্যাঁ, একটা বইয়ের তল। আচ্ছা তল সংখ্যা মানে ধর একটা বই আমি নিচ্ছি একটা, তাই এ একটা কি বই? একটা গ্রামার বই। ঠিক আছে, যে কোনো বই একটা নিলাম আমি। এর তল কয়টি? তল মানে দেখো উপরে একটা তল আর নিচে একটা তল। তল তাহলে কটা হলো? দিল দুটো হলো, ভালো কথা। এবার এর সামনে একটা, পেছনে একটা, কটা হলো? 4টে। আর এই পাশে একটা আর পেছন দিকে একটা, মোট কটা হলো? 6টি তল। ঠিক আছে, বুঝতে পারলে জিনিসটা? একটা ইটের তাহলে কখন তল হবে? 6টি তল হবে। তাহলে আমরা বলতে পারি এর তল সংখ্যা হবে কটা? 6টি। ঠিক না? বুঝতে পারলে না? আচ্ছা এবার কর্ণ। আবার প্রশ্ন আছে একটা কর্ণ কত? কর্ণ মানে কোনাকুনি, কর্ণ। ঠিক আছে, দেখো কর্ণ যদি বলে তো এই বিন্দু থেকে আর আমরা এই বিন্দু থেকে কোণা থেকে এই বিন্দু টানতে পারি একটা। ঠিক, আবার এই বিন্দু থেকে আবার এই বিন্দু টানতে পারি একটা। কটা হলো? দুটো। তাহলে ওপর নিচ দুটো হয়, আর এই ওপর নিচ কটা হবে? দুটো। তাহলে কর্ণর সংখ্যা কয়টি হলো আমাদের? 4টি। কথা বুঝতে পারলে জিনিসটা? তাহলে এই ওপরের সঙ্গে এইটা, এইটা আর এটার সঙ্গে এইটা দুটো হলো,
এটার সঙ্গে উপরটার এটার সঙ্গে এটা, তাহলে টোটাল মোট কর্ণ হলো 4টি। তোমাদের এই জায়গায় এই কোশ্চেন করাই করে, এটা তোমাকে বলতে পারে আয়তত্র। এখানে কি আছে আমাদের আয়ত ঘনক, তো তুমি ঘনক বলতে পারো, ঘনকের সেম একই, কোন রকম চেঞ্জ নাই। ঘনক বলো বা আয়ত ঘনক বলো, আমাদের তল, কর্ণ এবং প্রান্তিকের সংখ্যা করা হবে একই হবে। ক্লিয়ার? বুঝতে পারলে? তল 6টি হলো, কর্ণ 4টি হলো এবং প্রান্তিকই হলো কত আমাদের 12টি, বা ধার যেটা 12টি। ক্লিয়ার এটা? এবার দেখো আরেকটা প্রশ্ন দিয়েছে আমাদের কি, যে 1225 এর বর্গমূলের একক ঘরের অঙ্ক। একক মানে কি? শেষ ঘরের অঙ্ক কত হবে সেটা বলেছে বের করতে। তো আমরা কিন্তু আগেই শিখেছি, যেহেতু প্র্যাকটিস চলছে আমাদের এটা, যে 1225 শেষে কত আছে? 5। তাহলে 5 এমন একটা সংখ্যা যাকে 5কে 5 দিয়ে গুণ করলে 5 পাওয়া যাবে, আবার 1কে 5 দিয়ে গুণ করলেও 5 পাওয়া যাবে। ঠিক? তো আমরা এটা বলতে পারি এইভাবে, যে শেষে যদি 5 থাকে, শেষে যদি 5 থাকে, তাহলে এর বর্গমূল অলওয়েজ 5ই হবে, একক ঘরে 5ই হবে, অন্য কোনো সংখ্যা হবে না। দেখো যদি আমরা বর্গমূল করি বা উৎপাদক করি, তাহলে এর বর্গমূল কত হবে? আই থিঙ্ক 35 হবে। এটা 35, যদি 35 হয় তাহলে 35 এর শেষ অঙ্ক কত বলো? একক ঘর অঙ্ক, এটা একক বলবো আমরা, এটা বলবো আমরা দশক। শেষে যদি 5 থাকে, আবার 1225 কি করে পেলাম? দেখো এটা সহজ একটা ট্রিক্স তোমরা অবলম্বন করবে। 5 আছে তো, 5কে 5 দিয়ে গুণ করে কত হয়? 25। এর কত আছে? 3, তার সঙ্গে 1 যোগ করে কত হয়? 4। 4 আছে, 4 পরে তুমি এর কত আছে? 3, 3 4 12 মিললো? সব ক্ষেত্রে এটা হবে কিন্তু, হ্যাঁ। তো যাক তোমাদের ইম্পর্টেন্ট নয় এটা। তাহলে আমরা বলতে পারি একক ঘরে কত হবে? এটা 5 হবে। যদি এই জায়গায় 5 না থেকে যদি অন্য কিছু সংখ্যা দিত, তাহলে আমরা কি করতাম? দেখো ধরো তোমাকে দিয়েছে 144, শেষে কত আছে? 4 আছে। তাহলে কোন কোন সংখ্যাকে গুণ করে 4 আসে আমাদের? 2, 2কে 2 গুণ করে 4, তা 2 আসতে পারে। আবার 8 আসতে পারে, 8কে 8 গুণ করে 64, 4। তাহলে এর উত্তর 2 কিংবা 8 আমাদের হতো, তখন আমরা বের করে দেখতাম আমরা কোনটা হবে। কত সাইজটা যদি থাকতো, শেষ থাকতো 96, 196 থাকতো, শেষে কত আছে আমাদের? 6। তাই 6কে এমন দুটি সংখ্যা বের করবো আমরা, 6 আসে, ধরলাম 6 6 36। আর কত হবে? আর না হবে না, একই সংখ্যা নিতে হবে আমাদের। তাহলে 3 3 9, 9 আসছে, হবে না। তাহলে তাহলে আমরা বলতে পারলাম এর শেষ অঙ্ক কত? 100% কত হবে? 6ই আসবে। আরেকটা আমার ভুল হয়ে গেল, এটা হবে না। 4 গুণ 4 16 আছে, 6 আছে। তাহলে 4ও হতে পারে, আবার 6ও হতে পারে, কিন্তু কোনটা হবে এর রুলসটা তোমাদের নাই, 8 ক্লাসে আছে, হ্যাঁ। তো আমি দেখাচ্ছি না এটা। তো আমাদের কত হলো? আমাদের 5 এলো এর রাইট অ্যান্সার। এবার দেখো আর দুটো আছে। দেখো রুট দিয়েছে 9² আচ্ছা 9² মানে কত? 81, তাই তো নাকি? 9² 81, তাহলে 81 বর্গমূল কত হবে? 81 কে ভাঙো, 9 আর 9, তাহলে দুটো 9 এর জন্য একটা 9 পাই আমরা। তাহলে আমরা বলতে পারবো খুব সহজ অঙ্কটা 9ই হবে, তাইলে অবস্থা এসটা। অনেকে ভাই 81 করে দেয় এটা, হ্যাঁ, মানে এই রুটটা দেখে না, ভাবে 9 81 করে দেয় উত্তর। কিন্তু আরেকটা নিয়ম হচ্ছে রুট আর স্কোয়ার থাকলে কেটে যায়, রুট আর স্কোয়ার থাকলে কেটে যায়, উত্তর কত হয়? 9ই আসে।